আজ দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লির কাজের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পরমাণুর শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আর বলেন, অস্ত্র নয় বিদ্যুৎ উৎপাদন করছে তার সরকার। পাবনা থেকে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদনে স্বাধীনতার আগে থেকেই উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে তা আলোর মুখ দেখেনি এতদিন। তবে সেই স্বপ্ন পূরণের পথে অনেকটা পথ পেরিয়ে গৌরবের এই প্রকল্পের মাধ্যমেই বাংলাদেশ এখন এলিট নিউক্লিয়ার ক্লাবের সম্মানিত সদস্য। মূল নির্মাণ কাজ শুরুর 4 বছরের মাথায় এখানে স্থাপন করা হলো প্রথম ইউনিটের হৃৎপিণ্ড খ্যাত রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা পরমাণু চুল্লি। প্ল্যান্টের মূল নির্মাণ যজ্ঞের এই অধ্যায়টিকে অন্যতম সাফল্যের স্তর হিসেবেই বিবেচনা করা হয় বিশ্বব্যাপী। আর্থিক অঙ্কে দেশের সবচেয়ে বড় এই মেগা প্রকল্পটিতে 3 বার সরাসরি এলেও কোভিডের বাস্তবতায় রোববার গণভবন থেকেই ভিডিও কনফারেন্সে যোগ দেন সরকার প্রধান শেখ হাসিনা। মাইলফলক অর্জনের দিনে নির্মাতা প্রতিষ্ঠান রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটমের ডিজি অ্যালেক্সি লিখাচেভো উপস্থিত ছিলেন রূপপুরে। অনলাইনে প্রকল্প পরিচালককে চুল্লি স্থাপনের চূড়ান্ত অনুমতি দেন শেখ হাসিনা। এর মাধ্যমেই শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ইউনিট 1-এর রিঅ্যাক্টর প্রেসার ভেসেল তার গিজার পজিশনে চূড়ান্তভাবে স্থাপন করা হয়েছে। ধন্যবাদ। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে পরমাণু নিয়ে অশান্তি নয়, শান্তির বার্তা ছড়াতে চায় বাংলাদেশ। পরমাণু শক্তি আমরা শান্তি রক্ষায় ব্যবহার করব, পরমাণু অস্ত্র বানাবো না, এই চুক্তিও আমাদের স্বাক্ষর করতে হয় এবং সেখানে আমরা সেটা করি। তার মতে রূপপুরের নিরাপত্তায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। জানান, রাশিয়া ফেরত নেবে পরমাণু বর্জ্য। এটা নিরাপত্তা এবং এর বর্জ্য ব্যবস্থাপনা, আমাদের যে চুক্তি হয় তাতে এটাও নিশ্চিত করা হয় যে এর বর্জ্য ব্যবস্থাপনা সবসময় রাশিয়া নিজেই করবে। আমাদের বাংলাদেশে আপনারা জানেন যে একটা কিছু করতে গেলে এত সমালোচনা হয় যে মানে নানাভাবে নানাজনে কেউ বুঝে না বুঝে অনেক কথা বলে ফেলে, অনেক কথা লিখে ফেলে, অনেক টকশোতে অনেক কথাও হয়, টক মিষ্টি ঝাল মিশিয়ে বহু কথা হয়। এটা তো বাংলাদেশের একটা নিয়ম। সময় মতোই এখানকার 2টো ইউনিট উৎপাদনে আসবে জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশের দক্ষিণে আরও একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরির পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ সরকার। এই পাওয়ার প্ল্যান্টটা হয়ে যাওয়ার পর আমরা দক্ষিণ অঞ্চলে জায়গা খুঁজছি, আর একটা পাওয়ার প্ল্যান্ট আমরা করব। আমার ইচ্ছে পদ্মার ওপারেই করা, অর্থাৎ দক্ষিণ অঞ্চলে করা। দেশের সবচেয়ে বড় এই প্রকল্পটির 2টি ইউনিট চালু হলে একক উৎস থেকে বাংলাদেশ পাবে 2400 মেগাওয়াট পরমাণু বিদ্যুৎ। দেশের আর্থিক অঙ্কে সবচেয়ে বড় এই প্রকল্পটি সময় মতোই উৎপাদনে আসবে জানিয়ে সরকার প্রধান শেখ হাসিনা জানালেন, এটি শুধু বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র নয়, এই কেন্দ্রটি অর্থনৈতিক এবং প্রযুক্তিগতভাবেও বাংলাদেশকে নতুন স্তরে নিয়ে যাবে। দেবাশিস রায়, সময় সংবাদ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, ঈশ্বরদী, পাবনা। প্রাকৃতিক দুর্যোগ তো বটেই, 8 মাত্রার ভূমিকম্প এমনকি বিমান হামলাতেও টিকে থাকবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অত্যাধুনিক প্ল্যান্ট। নির্মাণ কাজে নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, ব্যয় বাড়লেও এখানে কোনো ছাড় দেয়নি সরকার। দেবাশিস রায়ের আরও একটি রিপোর্ট। প্রচলিত জীবাশ্ম জ্বালানি যেমন তেল, কয়লা বা গ্যাস থেকে সরে এসে বাংলাদেশে পরমাণুর সূক্ষ্ম প্রযুক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের মহাযজ্ঞ শুরুর দিকে এগিয়ে যাচ্ছে একমাত্র এই প্রকল্পটি। এ ধরনের বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ থেকে উৎপাদন পর্যন্ত প্রতিটি স্তরেই প্রয়োজন দূরদর্শী ও বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত। প্রতিনিয়ত বদলাতে থাকা পরমাণু প্রযুক্তির আধুনিক সংস্করণ অর্থাৎ 3য় প্রজন্মের চুল্লি বা রিঅ্যাক্টর বসানো হচ্ছে রূপপুরে। এতে থাকবে 5 স্তরের নিরাপত্তা। নির্মাতারা বলছেন, নিরাপত্তার সব দিক নিশ্চিত করেই প্ল্যান্টের নকশা করা হয়েছে। এখানে ব্যবহৃত অন্যতম যান্ত্রিক সংযোজন 12টি হাইড্রো অ্যাকোমোডেটর নিশ্চিত করবে কোনো দুর্বিপাকে প্ল্যান্টের নিজে থেকে চালু থাকার ক্ষমতা। এই যে হাইড্রো অ্যাকোমোডেটর কথা বললাম, অ্যাক্টিভ এবং প্যাসিভ, সেই 12টি হাইড্রো অ্যাকোমোডেটর থাকার কারণে যদি কখনো স্টেশন ব্ল্যাকআউট হয়ে যায়,
আমাদের এই প্রকল্প অটোমেটিক্যালি 72 ঘন্টা পর্যন্ত বাহিরের কোনো সাপোর্ট ছাড়া ওয়াটার সাপ্লাই বেঁধে রেখে এটা সক্রিয় থাকবে। নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের ফিশন প্রক্রিয়া থেকে উৎপাদিত তেজস্ক্রিয় বর্জ্য যাতে বাইরে না আসে সেজন্য প্ল্যান্টটির রিঅ্যাক্টর ভবনের অভ্যন্তরেই স্পেন্ট ফুয়েল রাখার ব্যবস্থা থাকছে বলেও আশ্বস্ত করছেন এই পরমাণু প্রকৌশলী। আমাদের স্পেন ফুয়েল পুল এখনকার ডিজাইনে হচ্ছে বিল্ডিংয়ের মধ্যে, ইনার কন্টেইনমেন্টের মধ্যে। তার মানে কি, কখনো তেজস্ক্রিয় বিকিরণ রিঅ্যাক্টর বিল্ডিংয়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এত সব নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করতে গিয়ে খরচ কিছুটা বাড়লেও বাংলাদেশ তাতে কার্পণ্য করেনি বলে দাবি বিজ্ঞান মন্ত্রীর। আমরা বলেছি যে ইউজ হোক বা না হোক, আমার দেশের মানুষ সামান্যতম ক্ষতি হোক সেটা আমরা হতে দেব না। যদি কিছু টাকা এক্সট্রাও খরচ করতে হয় সেটাও কিন্তু বঙ্গবন্ধু কন্যা পড়তে রাজি। নিরাপত্তাটাই হলো এই প্রকল্পের মূল দিক, যেটা দেখতে হয়। মাটির নিচে ও ওপরে মিলে রূপপুরে যেসব প্রযুক্তির প্রয়োগ করা হচ্ছে তাতে করে অন্তত 100 বছর নিরাপদেই চলমান থাকবে প্ল্যান্টটি, বলছেন সংশ্লিষ্টরা। আমার পেছনের এই রিঅ্যাক্টর ভবনটিতে নিউক্লিয়ার জ্বালানি যাতে নিরাপদভাবে রাখা যায় সেজন্য এখানে স্থাপন করা হয়েছে 5 স্তরের নিরাপত্তা প্রযুক্তি। এর ফলে মনুষ্যসৃষ্ট দুর্যোগ যেমন বিমান হামলা, এমনকি 8 মাত্রার প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্পও প্রতিরোধ করতে সক্ষম হবে এই প্ল্যান্টটি। দেবাশিস রায়, সময় সংবাদ, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ঈশ্বরদী, পাবনা। মালদ্বীপে 2004 সালের সুনামিতে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পর্যটকদের ভিড়। প্রাকৃতিক মহাবিপর্যয়ের পর ঘুরে দাঁড়ানো মালদ্বীপ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। এবারও সার্চ কমিটির মাধ্যমেই নির্বাচন কমিশন গঠন হবে, আইন করে নয়। পরবর্তীতে কমিশন গঠনে আইন প্রণয়ন করবে সরকার। দুপুরে ডিআরইউ মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে কথা বলেন আইনমন্ত্রী। বেগম জিয়ার মুক্তির বিষয়টি যেমন সরকারের হাতে নেই, তেমনি নির্বাচনকালীন সরকার নিয়েও আদালতের নির্দেশনার বাইরে যাওয়ার সুযোগ নেই বলে জানান মন্ত্রী। ঢাকা রিপোর্টার্স ইউনিটের নিয়মিত আয়োজন মিট দ্য রিপোর্টার্সে এবারে সাংবাদিকদের মুখোমুখি হলেন আইনমন্ত্রী আনিসুল হক। প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নির্বাচন কমিশন গঠনে আইন এখন সময়ের দাবি। তবে ফেব্রুয়ারিতে যে নতুন কমিশন গঠন হবে সেখানে সার্চ কমিটির বাইরে যাওয়া সম্ভব নয়। আইনটা করার প্রয়োজন এসছে, ঠিক আছে, আইন হবে, কিন্তু এর মধ্যে এই 15ই ফেব্রুয়ারির মধ্যে এরকম আইন একটা করা সম্ভব নয়। কোভিড সিচুয়েশনটা ইমপ্রুভ করলে আমরা পুরো একটা 350 সদস্য সংসদের আমরা বসতে পারবো, বসে এই আলাপ আলোচনা করে এরকম একটা গুরুত্বপূর্ণ আইন পাস করতে পারবো। সেই জিনিসটা কিন্তু আমাদের এখন হচ্ছে না। সার্চ কমিটির যে গেজেট, এটা আইন নয়, কিন্তু যেহেতু সকলের কনসেনসাসে হওয়া, মহামান্য রাষ্ট্রপতি এটা করেছেন, এটা আইনের কাছাকাছি। ইট হ্যাজ অলরেডি গট দ্য স্যাংশন অফ এ ফোর্স অফ ল। তো সেই কারণেই এইটা দিয়ে এবার হবে এবং তারপরে ইনশাল্লাহ আইনে চলে যাব। বেগম জিয়ার স্থায়ী মুক্তির বিষয়ে বিএনপির দাবি প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি আদালতের বিষয়, এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। আর তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে উচ্চ আদালতের রায়ের বাইরে যাবার সুযোগ নেই বলেও সাফ জানিয়ে দেন আনিসুল হক। বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি সরকারের হাতে নয়। বেগম খালেদা জিয়ার মামলা আপনার আপিল বিভাগে বাংলাদেশ সুপ্রিম কোর্টে, আর হাইকোর্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে পেন্ডিং। সেইখানে তারা যদি মামলায় জয়ী হন তাহলে স্থায়ী মুক্তি হবে। আওয়ামী লীগ সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে বলেও জানান আইনমন্ত্রী। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যাওয়ার পথ খুঁজছে বিএনপি, এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জনরায়কে অশ্রদ্ধা দেখিয়ে নির্বাচন থেকে দূরে থাকলে অতীতের মতো ভবিষ্যতেও দলটিকে পস্তাতে হবে। সকালে নিজ বাসভবনে ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। গণতন্ত্রকে নাকি নিরুদ্দেশ করা হয়েছে। তাদের এ ধরনের অভিযোগ উদুর পিণ্ডে বুধুর ঘাড়ে চাপানোর মতো। নিজেরা গণতন্ত্র এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করছে। তারাই গণতন্ত্রের পথে না হেঁটে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যেতে পথ খুঁজছে। তারাই জনরায়কে অশ্রদ্ধা দেখিয়ে
কোনো কোনো নির্বাচন থেকে প্রকাশ্যে দূরে থাকছে। মুখে তারা যতই বলুক নির্বাচনে তারা আসবে। দলের ক্ষয়িষ্ণু অস্তিত্ব রক্ষা এবং সমর্থক কর্মীদের রোষানল থেকে বাঁচতে হলে নির্বাচনে তাদের আসতেই হবে। মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণিকে জামিন দিয়েছেন আদালত। একই সঙ্গে এই মামলায় তার বিরুদ্ধে সিআইডির দেয়া অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি বদলিরও আদেশ দেন আদালত। এর আগে জামিনের জন্য আদালতে হাজির হন পরীমণি। এ সময় তার বিরুদ্ধে সিআইডির দেয়া অভিযোগপত্র আদালতে উপস্থাপন করা হয়। সিআইডির চার্জশিটে বলা হয়েছে, পরীর মদ খাওয়ার লাইসেন্স থাকলেও তার মেয়াদ শেষ হয়ে গেছে অনেক আগেই। 30 লাখ টাকা ঋণ নিয়ে গাড়ি কিনে সেই গাড়ি মাদক পরিবহনের কাজে ব্যবহার করতেন পরীমণি। এমনকি বাসায় মাদকের বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। এ মামলায় পরীমণি ছাড়াও আশরাফুল ইসলাম দীপু ও কবির চৌধুরীকেও অভিযুক্ত করা হয়েছে। এর আগে গত 31 আগস্ট জামিন পান এই চিত্রনায়িকা। মাদক মামলায় 27 দিন জেল খাটার পর 1 সেপ্টেম্বর মুক্তি পান তিনি। এর আগে 4 আগস্ট বনানীর বাসা থেকে পরীমণিকে গ্রেফতার করে র্যাব। বাসা থেকে 19 বোতল মদ, আইস, এলএসডি উদ্ধারের দাবি করে সংস্থাটি। পরীমণি মামলার জামিনটা ছিল চার্জশিট দাখিল পর্যন্ত, আজকে দিন পর্যন্ত জামিন ছিল এবং আমরা বিজ্ঞ আদালতে আজকে জামিন চেয়েছি। আমাদেরকে স্থায়ীভাবে জামিন দিয়েছে এবং আইন অনুসারে এই মামলাটা বিচার হবে মহানগর দায়রা জজে, ওই মামলাটা ওখানে বদলি করে দিয়েছে। বেসরকারি পর্যায়ে 12 কেজি এলপিজির দাম 158 টাকা বাড়িয়ে 1259 টাকা নির্ধারণ করল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। আজ থেকে 1033 টাকা থেকে বেড়ে 1259 টাকা হলো 12 কেজির সিলিন্ডার। রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসির শুনানি কক্ষে সংবাদ সম্মেলনে নতুন এ দাম ঘোষণা করা হয়। এর আগে গত আগস্টে 12 কেজির সিলিন্ডারের দাম ধরা হয়েছিল 993 টাকা। 1 মাসের ব্যবধানে সরকারি হিসাবেই দাম বেড়েছে 40 টাকা। একই সঙ্গে বেড়েছে পরিবহনে ব্যবহৃত এলপি গ্যাসের দামও, যা অটো গ্যাস নামে প্রচলিত। অক্টোবর মাসের জন্য অটো গ্যাসের দাম প্রতি লিটার 50 টাকা 56 পয়সা থেকে বাড়িয়ে 58 টাকা 68 পয়সা নির্ধারণ করা হয়। লিটারে বেড়েছে প্রায় 8 টাকা 12 পয়সা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাসা বাড়িতে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত এলপিজির দাম প্রতি কেজি 83 থেকে 77 পয়সা থেকে বাড়িয়ে 101 টাকা। মহাষষ্ঠীর মধ্য দিয়ে কাল শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। প্রতিমা তৈরির কাজ শেষ, তাই মন্দিরে মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিকে পূজা আয়োজনে হামলার আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না জানিয়ে পুলিশ বলছে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে। আর মাত্র একদিন, এরপরই দেবী দুর্গা আসবেন মন্দিরে মন্দিরে। মহাষষ্ঠীতে পূজা অর্চনার মাধ্যমে তাকে স্বাগত জানানো হবে মর্তে। ঢাক, ঢোল আর উলুধ্বনিতে মুখরিত হবে চারপাশ। আর তাই তো পুরো দমে চলছে পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। দেবী দুর্গা তৈরির কাজ প্রায় শেষ, এখন চলছে মন্দির সাজানোর কাজ। পাশাপাশি মন্দিরে নেওয়া হচ্ছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থাও। রোববার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার বলেন, মণ্ডপে মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সশরীরে উপস্থিত না থাকলেও থাকবে সার্বক্ষণিক পর্যবেক্ষণ। বিশেষ করে বড় মন্দির যেগুলা, সেখানে সার্বক্ষণিক আমাদের পুলিশ ফোর্স মোতায়েন থাকবে, এটা সিসিটিভির অধীনে থাকবে। আর ছোট মন্দির যেগুলা, সেগুলাতে মূলত আমরা আমাদের মোবাইল পার্টি দিয়ে কভার করা হবে। আমরা ওরকম ঝুঁকি দেখছি না, তবে আশঙ্কার কথাটা কিন্তু একেবারে আমরা উড়াই দিচ্ছি না। কারণ ওদের অনলাইন যে প্রচারণা, সেখানে কিন্তু তারা প্রচারণা চালাচ্ছে। এছাড়া পূজা কমিটি থেকে জানানো হয়েছে, এবছর বয়স্ক ব্যক্তিদের মণ্ডপে প্রবেশের ক্ষেত্রে অন্তত 1 ডোজ কোভিড টিকা নিশ্চিত করতে হবে। যারা বয়োবৃদ্ধ এবং বাচ্চা বা অসুস্থ, তাদের জন্য আমরা একটা ব্যবস্থা করেছি, যেটা সাংবাদিক সম্মেলনে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক বলেছেন যে ইউটিবি আছে। আমরা আমাদের যে কার্ড আছে, কার্ডের পেছনে ইয়েটা দেওয়া আছে, ওই চ্যানেলটা দেওয়া আছে, লিঙ্কটা দেওয়া আছে। এবছর ঢাকা মহানগরে 238টি পূজা মণ্ডপে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। আফরোজা মৌটুসী, সময় সংবাদ, ঢাকা। চতুর্থ বর্ষ ও মাস্টার্সের পর আজ সব বর্ষের শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল।
দীর্ঘদিন পর হলে উঠতে পেরে স্বস্তি প্রকাশ করেন শিক্ষার্থীরা। হল পরিদর্শন করে উপাচার্য বলেছেন, আবাসিক হলের ৯০ থেকে ৯৮% শিক্ষার্থী টিকার আওতায় এসেছে। তবে ১৭ অক্টোবর সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু হলে সামাজিক দূরত্ব নিশ্চিতে একটি ক্লাস একাধিক সেকশনে ভাগ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন ভর্তির পর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে উঠতে না উঠতেই বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়। তাই তার জন্য হলে ওঠার আনন্দ যেন একটু বেশি। আজকে মোটামুটি যখন শুনছি যে 10 তারিখে হল খোলা হবে, তখন মোটামুটি কয়েকদিন ধরে আমরা প্রস্তুতি নিতেছি। আজকে সকাল সকাল উঠে কুমিল্লা থেকে চলে আসছি এখানে। দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে রোববার হলে উঠতে পেরে সাজ্জাদের মতো খুশি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের অন্যান্য শিক্ষার্থীরাও। এখানে ওঠার পর আমাদের বন্ধু বান্ধব যারা ছিল তাদের সঙ্গে দেখা হচ্ছে, তাদের সঙ্গে আমরা সময় কাটাতে পারতেছি, এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। তবে উচ্ছ্বাসের মাঝে আছে বেদনাও। কোভিড কেড়ে নিয়েছে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আমজাদ হোসেন সিফাতকে। বন্ধু আর হলের পরিচিতজনদের হারিয়ে শোকাহত তার সতীর্থরা। আমার বন্ধু আমজাদ হোসেন রিফাত, ও হচ্ছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়। তো এগুলো তো অবশ্যই আমরা তো অনেকে হারিয়ে ফেলেছি, এটা অবশ্যই দুঃখের। আর এখন কোভিড আক্রান্ত হয়ে দুজন স্টাফ মারা যায়। শুরু থেকে তাদের আমরা সব সময় তাদের চোখের সামনে দেখতাম, কিন্তু হঠাৎ করে এবার আসে তাদের দেখবো না, এটা ভাবতে খুবই অবাক লাগছে। অনেক হলেই তুলে দেয়া হয়েছে গণরুম। বহিরাগত ও ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীদের জায়গায় সিট পেয়েছেন গণরুমে থাকা শিক্ষার্থীরা। আমরা শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করার আয়োজন করেছি। যারা অনেক আগে পাশ করেছেন হলে তাদের থাকার একটা বদভ্যাস ছিল, আমরা তাদেরকে সিরিয়াসলি বলেছি আমরা এখন আর রাখবো না তাদেরকে। সুতরাং তাদের মধ্যে অনেকেই চলে গেছেন, সেই সিটগুলো খালি হয়েছে, আমরা গণরুম থেকে সেখানে প্রোভাইড করার চেষ্টা করছি। হল পরিদর্শনে এসে উপাচার্য জানান, অনেক হলেই ৯০ থেকে ৯৮% শিক্ষার্থী টিকার আওতায় এসেছেন। সামাজিক দূরত্ব রক্ষায় একটি ক্লাসকে ভাগ করা হবে একাধিক সেকশনে। আমরা পরামর্শ দিয়েছি বিভিন্ন সেকশন করার, বিভিন্ন গ্রুপ করার, গ্রুপ করে রুমে বিভিন্নভাবে ছড়িয়ে দেওয়া এবং গ্রুপগুলোকে ছোট ছোট গ্রুপে ভাগ করা। আগের মতো বসা যাবে না। আগামী ১৭ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরু করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সব শঙ্কা উড়িয়ে দিয়ে বিশ্বব্যাপী করোনার স্থবিরতার মধ্যেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের পোশাক শিল্প। লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও গত অর্থ বছরে প্রায় ৩২ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। আর প্রবৃদ্ধি হয়েছে ৩৩%, যা এ যাবৎকালের রেকর্ড। লকডাউনের মাঝেও ঝুঁকি নিয়ে কারখানা খোলা রাখার ফলে এই প্রবৃদ্ধি বলে দাবি ব্যবসায়ীদের। শাখার টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। বাংলাদেশের সবগুলো গার্মেন্টস প্রতিষ্ঠানের এখন একই চিত্র। দিনরাত সমান তালে চলছে উৎপাদন প্রক্রিয়া। করোনা স্থবিরতার মাঝে গার্মেন্টস শিল্প বিপর্যয়ের মুখে পড়ার যে সংখ্যা ছিল তা পুরোপুরি কেটে গেছে। বরং বিশ্বের বিভিন্ন দেশ থেকে অর্ডার আসতে থাকায় আগে থেকে বন্ধ হয়ে যাওয়া গার্মেন্টস কারখানাগুলো এখন খুলতে শুরু করেছে। গত প্যান্ডেমিকে আমরা কিন্তু অনেক কষ্ট করে প্রোডাকশন কন্টিনিউ করেছি। এটা একটা আমাদের জন্য একটা পারফরমেন্স। এই পারফরমেন্সের জন্য বাংলাদেশকে কিছুটা হলেও আমরা একটা ভালো একটা সাপোর্ট পাচ্ছে। এই অর্ডারের ফ্লোটি ধারাবাহিকভাবে বাড়তি থাকবে, এই গ্রোথটি যদি সাস্টেনেবল হয়। করোনা স্থবিরতা কাটাতে 2020-21 অর্থ বছরে 33.78 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা ধরা হলো। অর্জিত হয়েছে 31.45 বিলিয়ন মার্কিন ডলার। লক্ষ্যমাত্রা অর্জিত না হলো তা আগের অর্থ বছরের চেয়ে 31% বেশি। মূলত ফল এবং হলিডে মৌসুমে তেমন অর্ডার না আসলেও স্প্রিং সামার মৌসুমের জন্যই বিদেশি ক্রেতারা বেশি অর্ডার দিচ্ছেন। আমাদের যে রাষ্ট্রগুলি কিনে আমাদের পোশাক, ইউরোপ, আমেরিকাতে ওদের স্টোরগুলো আস্তে আস্তে অনেক খোলা হচ্ছে, সেই জন্য ওখানে ডিমান্ড বেড়ে গেছে। সেই ডিমান্ডের উপর ভিত্তি করে আমরা বলতে পারি আসলেই অর্ডার বাড়বে। করোনা সংক্রমণের শুরুতে বাংলাদেশ লকডাউন দেওয়ায় 2019-20 অর্থ বছরে সবচেয়ে বেশি বিপর্যয়ের মুখে পড়ে গার্মেন্টস খাত। 38 বিলিয়ন মার্কিন ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে রপ্তানি হয়েছিল মাত্র 27 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য। তবে বিশ্বব্যাপী নানা জটিলতায় বাংলাদেশে বিদেশি ক্রেতাদের অর্ডার আসার পাশাপাশি প্রবৃদ্ধি বাড়লো তা ধরে রাখা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এক্সট্রা অর্ডার হ্যান্ডেল করার ক্যাপাসিটি যদি বায়ারদের কাছে আমরা একটা আস্থার অবস্থানে যেতে পারি, তাহলে ওরা কিন্তু আমাদের কাছে থাকতে চাইবে। দেশে বর্তমানে 16টি গার্মেন্টস প্রতিষ্ঠান পুরোদমে সচল রয়েছে। আর চলতি অক্টোবর মাস থেকে শুরু হওয়া স্প্রিং সামার মৌসুমের তৈরি পোশাক আগামী ফেব্রুয়ারি পর্যন্ত রপ্তানি হবে।
করোনাকালীন দুঃসময়ে সারা পৃথিবী যখন এক প্রকার স্থবির, তখন ঝুঁকি নিয়ে সচল ছিল বাংলাদেশের গার্মেন্ট শিল্প। তার প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। 1 বছরের ব্যবধানে ঘুরে দাঁড়ালো এই গার্মেন্টস সেক্টর। ইন্টারন্যাশনাল বায়াররাও অবাক বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের এই উন্নতি দেখে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। একসময় শুধু ব্রিটিশদের কাছেই স্পাইস ফুড বা ইন্ডিয়ান খাবারের বেশ কদর বা চাহিদা ছিল। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে খাবারটি এখন স্প্যানিশদের কাছেও জনপ্রিয় হয়ে উঠছে। ঝাল খাবার পছন্দ না করলেও ইন্ডিয়ান খাবারে ব্যবহৃত বিভিন্ন মশলার সুঘ্রাণ তাদের খাবারের রসনাকে বাড়িয়ে তোলে কয়েক গুণ। তাই প্রয়োজনীয় রসনা মেটাতে এখন হুমড়ি খেয়ে পড়ে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে। ইন্ডিয়ান রেস্টুরেন্টের খাবার নিয়ে স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের তথ্যচিত্রে রিপোর্ট। মাদ্রিদ সহ স্পেনের বড় বড় শহরগুলো এবং সৈকতে দেখা মিলে অসংখ্য ইন্ডিয়ান রেস্টুরেন্ট। ভোজন পিপাসুদের আকৃষ্ট করতে এসব রেস্টুরেন্টগুলো সাজানো হয় ইন্ডিয়ার প্রসিদ্ধ খাবার দিয়ে। নামও রাখা হয় প্রসিদ্ধ স্থাপনা বা এলাকার নামে, যেমন তাজমহল, আগ্রা, দিল্লি, কাশ্মীর, জয়পুর। এসব ইন্ডিয়ান রেস্টুরেন্টের অধিকাংশ মালিক ও কর্মচারী প্রবাসী বাংলাদেশি। ইন্ডিয়ান রেস্টুরেন্টের কাজ আমার কাছে অনেক ভালো লাগে। ইন্ডিয়ান রেস্টুরেন্টের কাজের মানটা অনেক ভালো, স্পেন এবং স্যালারিটা অনেক ভালো। রেস্টুরেন্ট ব্যবসায়ীরা বলছেন, ভারতের পর্যটন এলাকাগুলো ইউরোপিয়ানদের কাছে পরিচিত হয় এসব নাম দেখেই খাবার চিনে ফেলেন। শুধু স্পেন কিংবা ব্রিটেন নয়, ইউরোপ জুড়েই বাড়ছে ইন্ডিয়ান খাবারের চাহিদা। অতীতে এই ব্যবসা খুব একটা ভালো সাফল্য না হলেও বর্তমানে স্প্যানিশরা এই খাবারের প্রতি অত্যন্ত আকৃষ্ট এবং এই খাবার তালিকায় বর্তমানে প্রথম স্থানে আছে। স্প্যানিশরা প্রথমে ইন্ডিয়ান খানি পছন্দ করতো না, কিন্তু বর্তমানে তাদের সবচাইতে পছন্দের একটা খানি হলো ইন্ডিয়ান খানি। তাই বর্তমানে যারা ব্যবসার সাথে জড়িত আছেন এরা অনেক ভালো অবস্থানে আছেন। স্পেনে প্রতিনিয়ত বাড়ছে ইন্ডিয়ান রেস্টুরেন্টের সংখ্যা। এই প্রতিযোগিতায় বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীরা বেশ এগিয়ে আছেন, যার প্রভাব পড়ছে বাংলাদেশের রেমিটেন্সে। সময় সংবাদ, স্পেন। হবিগঞ্জের বানিয়াচং থানা চত্বরে গাছে গড়ে উঠেছে পাখিদের অভয় আশ্রম। বিকেল হলেই পাখিদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে এলাকা। পাখি শিকারে নিষেধাজ্ঞা কার্যকর এবং পাখি সুরক্ষায় পুলিশের পক্ষ থেকেও নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। রাশেদ আহমদ খানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পড়ন্ত বিকেলে সূর্য ঢলে পড়লেই হবিগঞ্জের বানিয়াচংয়ের আকাশে এভাবেই বিচরণ করে হাজার হাজার পাখি। থানা এলাকার কয়েকটি গাছ যেন এখন পাখিদের অভয়াশ্রম। শীত মৌসুমে বিপুল পরিমাণ সংখ্যক অতিথি পাখির সমাগম ঘটলেও বর্তমানে বেশি চোখে পড়ে পানকৌড়ি। তবে শালিক ও ঘুঘু জাতীয় পাখিরও দেখা মেলে এখানে। নানা প্রজাতির পাখির কলরবে বিমোহিত হন থানার কর্মরত পুলিশ ও এলাকাবাসী। আমি পাখি দেখতে আসছি, এখন এই পাখি আমার সুন্দর লাগছে, আমি ছবি তুলছি। বিকালবেলা হইলে পাখিগুলা কত সুন্দর শব্দ করে, এই শব্দগুলা খুব ভালো লাগে। পাখিরে কেউ মারেও না, কিছু করে না, মানুষের তামসা দেখে আইয়া এলাকার মানুষ বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে আইয়া দেখে। পাখি শিকারে নিষেধাজ্ঞা কার্যকরের পাশাপাশি তাদের নিরাপদ আশ্রয় নিশ্চিতে কাজ করছে স্থানীয় পুলিশ প্রশাসন। আমাদের অফিসার মহোদয় এবং পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আমরা সবাই পাখি পরিচর্যা করি। আমরা সবসময় চেষ্টা করি যেন কেউ পাখি শিকার করতে না পারে। 2015 সালের মার্চ মাস থেকে বানিয়াচং থানা এলাকায় পাখিদের আগমন শুরু হয়। এরপর থেকে এলাকাটি হয়ে ওঠে পাখিদের অভয়াশ্রম। সময় সংবাদ, হবিগঞ্জ।